নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আজকে শুরু করছি আরোগ্য নিকেতন উপন্যাসের 10ম পর্ব। জীবনমশাই বটে, গলাইচণ্ডী গ্রামে ডাকেই চলেছেন। শশীর রোগী রামহরি লেটকে দেখতে চলেছেন। আকাশের দিকেই চেয়ে আছেন। গাড়ির ঝাঁকি খাচ্ছেন, কিন্তু ভ্রুক্ষেপ নাই। এই ধারাই জীবন দত্তের চিরকালের ধারা। গরুর গাড়িতে চড়লেই এমনিভাবেই গভীর চিন্তামগ্ন বা শূন্য মনে আকাশের দিকেই তাকিয়ে থাকেন। পিছনে বসে শশী ওদিকে বকেই চলেছে। সে বলছিল, মেয়ে ছেলেদের ওই বটে গো, টাকা লোকসান সয় না। জীবনমশাই স্তব্ধ হয়ে বসে আছেন। বের হবার আগে আতর বউকে যে কথা তিনি বলেছেন শশী তা শুনেছে। তারই জের সে টেনে চলেছে। আরম্ভ করেছে, প্রদ্যোৎ ডাক্তারও একদিন মরবে এই কথা বলে। মশাইয়ের কাছে ধমক খেয়ে এখন এসেছে ফিয়ের কথায়। শশী একটু চুপ করে থেকে আবার বললে, তা ওরা যখন নিজে নিজেই দিতে এলো তখন নিলেন না কেন? তাতে কি দোষ হতো? জীবনমশাই এতেও সাড়া দিলেন না। শশী আবার বললে, রাগলে আর বউ ঠাকুরনের মুখের আগল থাকে না, ওই দোষটা আর গেল না। জীবনমশাই আকাশের দিকেই তাকিয়ে আছেন। আতর বউয়ের কথাগুলো মনে ঘুরছে। কথা নয়, বাক্য বাণ। কিন্তু জীবনমশাই ওই বাণে বিদ্ধ হয়েও আহত হন না। স্থবির হাতির মতন চলেন। বাণগুলো গায়ে বিঁধে থাকে, কিন্তু কোনো স্পর্শানুভূতি অনুভব করেন না। তারপর কখন খসে পড়ে যায়। সমস্ত দেহই তো কিছু কিছু ক্ষত চিহ্নে আচ্ছন্ন হয়ে রয়েছে। শশী কিন্তু বিরক্ত হয়। এই বুড়োর মেজাজটা চিরকালে একরকম গেল। 100টা কথা কইলে একটা উত্তর দেয়। বুঝতে পারা যায় না কোন কথায় লোকটার মন নাড়া খাবে, সাড়া দেবে। বউ ঠাকুরন মুখোড়া বটে, কিন্তু সে ওই স্বামীর কারণেই মুখোড়া। ঝগড়া কলহ সবই জীবনমশাইয়ের সঙ্গে। বাইরের লোকের সঙ্গে ব্যবহারে বউ ঠাকুরন অন্য মানুষ। শশীর প্রথম জীবনটা কেটেছে তো এই বাড়িতে, সে জানে। পুরো 3 বছর এই বাড়িতে কেটেছে। বউ ঠাকুরন সেই সময় যে আত্মীয়তা করেছেন সে তো তার মনে আছে। ডেকে জল খাইয়েছেন, না খেলে তিরস্কার করেছেন। কথাটি বড় ভালো বলতেন। রোজার ঘাড়েও ভূতের বোঝা চাপে শশী, ডাক্তার কবিরাজেরও অসুখ করে, সময় খা, পিত্তি পড়াস নে। শুধু এই নয়, বাড়িতে যখন যে জিনিস তৈরি করেছেন ডেকে খাইয়েছেন, বলতেন, খা তো শশী, দেখতে ভাই কেমন হলো। ভালো জিনিস ন্যাকড়ায় বেঁধে দিয়েছেন, এ শশী বাড়ি নিয়ে যা, বউকে খাওয়াবি। শশীর তখন নতুন বিয়ে হয়েছে। শশীর বউয়ের মুখ দেখে একটি আংটিও দিয়েছিলেন বউ ঠাকুরন। বউ ঠাকুরনকে তেতো করে দিয়েছে এই বৃদ্ধই, এই মত্ত হস্তি। মত্ত হস্তিই বটে, কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই। বসে আছে দেখো, যেন একটা পাথর। শশী কি বলবে? শশীর আজ নিজের গরজ। গা চুলকাতে চুলকাতে শশী আবার স্তাবকতা শুরু করলে, বউ ঠাকুরনের দোষ নেই মশাই, সে আমল মনে পড়লে দুঃখই হয়, আফসোস হয়, হবার তো কথাই বটে। ওহ, সে কি পসার, কি ডাক! দিনে রাত্রে খাবার শোবার অবসর নাই। সেই সাদা ঘোড়াটা, এত বড় ঘোড়া 2 বছরের মধ্যেই কুমড়ে ধরে গেল। আর দেশেও কি জ্বর, হো হো করে কাঁপুনি, কোকো করে জ্বর, তার ওপর প্রেসিডেন্ট পঞ্চায়েত। ওরে বাবা রে বাবা, সে একটা আমল বটে। গঙ্গায় নৌকো চলা যাকে বলে। সেই হরিশ ডাক্তারের ছেলের মৃত্যু আপনার মনে আছে? এদিকে ঘরে ছেলের এখন তখন, ওদিকে মনের ভুলে মালিশের শিশিতে খাবার ওষুধ লিখে দিয়েছিল হরিশ। তাই খেয়ে নতুন গরঞ্চির পুত্রবধূ যায়। রাত্রি 12টার খোকা চাটুর্যে ছুটে এসে পড়ল, তার বোন গলায় দড়ি দিয়েছে। দারোগা পুলিশ ছুকছুক করছে ঘুষ খাবার জন্যে, আর আপনি ওদিকে মেলায় পাঞ্জাবি খেলোয়াড়ের ছকের সামনে বসেছেন কোঁচ আর খুঁটে টাকা নিয়ে। বাপরে বাপ, সেই কি রাত্রি, মনে আছে? জীবন ডাক্তার একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, একটু নড়ে বসলেন। না, সেদিনের কথা ঠিক মনে নেই, স্পষ্ট মনে পড়ে না। মনে পড়িয়ে দিলে মনে পড়ে। মনে পড়ার সঙ্গে সঙ্গে
এমনিই একটা অস্বস্তি জেগে ওঠে। নিজেই নিজেকে প্রশ্ন করেন, কেন এমন হয়েছিল? কেন? চঞ্চল হয়ে উঠলেন বৃদ্ধ। মনে পড়ে গেল সেই গোপন সংকল্পের কথা। ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে আতর বউকে পালকিতে চড়িয়ে একদিন কাঁদি যাবেন। ঘোড়া তিনি কিনেছিলেন বড় সাদা ঘোড়া। আতর বউকে অলংকার দিয়েছিলেন অনেক, কিন্তু কাঁদি যাওয়ার হয়নি। কেন যে যাননি তা আজও বুঝতে পারলেন না। সংকোচ না ভয়, কে জানে, হয়তোবা দুই। যে কারণেই হোক পারেননি। শুধু প্রতিষ্ঠা এবং সম্পদের মাদকতায় অঞ্চলটাতেই প্রমত্তের মতো ঘুরে বেরিয়েছেন। প্রতিষ্ঠার সেই বোধ করে শ্রেষ্ঠ সময়। চিকিৎসার খ্যাতি তাকে সর্বজন মান্য করে তুলেছিল। সরকার পর্যন্ত তাকে খাতির করত। এখানকার প্রেসিডেন্ট পঞ্চায়েত করেছিল, কিন্তু কিছুতেই মন ভরেনি। যা পেয়েছেন তা দু হাতে ছড়িয়ে দিয়েছেন। মনই তৃপ্তি পায়নি তো সঞ্চয় করবেন কোন আনন্দে? যদি বলো প্রতিষ্ঠার আনন্দে, বলতে পারো, কিন্তু সেও ফাঁকিতে পরিণত হয়েছে। তাই তো হয়। বাবা বলতেন, রংলাল ডাক্তারও বলতেন, প্রতিষ্ঠা যদি সত্যিকারের আনন্দ না হয়, মনকে যদি ভরপুর না করে দেয়, তবে সে যেন মিথ্যে। তার আয়ু সামান্য, কয়েকটা দিনের আয়ু। সে কটা দিন গেলেই সেই প্রতিষ্ঠা হয়ে যায় ভুয়ো মিথ্যে। রংলাল ডাক্তার হেসে ব্র্যান্ডির গ্লাস হাতে নিয়ে বলতেন, এই এর নেশার মতো। একদিন বলেছিলেন নবদম্পতির আকর্ষণের মতো। সেটা যদি নিতান্তই রূপ যৌবন ভোগের আনন্দের মতো আনন্দ হয়, তবে রূপ যৌবন যাবার সঙ্গে সঙ্গে আনন্দ বিস্বাদ হয়ে তেতু হয়, মিথ্যে হয়। কিন্তু সে যদি ভালোবাসা হয়, তবে সে কখনো যায় না জীবন। যদিও আমিও দুটোর স্বাদ জানি না বলে হো হো করে হেসেছিলেন। আর বাবা বলতেন পরমানন্দ মাধবের কথা। তাকে না পেলে কিছুই পাওয়া হয় না। তাকে পাওয়া যায় কি না জীবনমশাই ঠিক জানেন না, তবে তিনি পাননি। সম্পদের মধ্যে পাননি, প্রতিষ্ঠার মধ্যে পাননি, সংসারে আতর বউ, ছেলে মেয়ে, সুষমা, সুরমা, নিরুপমা, বনবিহারী কারোর মধ্যেই পাননি। নেশা তিনি করতেন না। নেশা ছিল রোগ সারানোর আর রোগীকে বাঁচানোর। আর ছিল দাবা এবং মেলার জুয়ো খেলা। মনে আছে, হাতের কঠিন রোগী বাঁচবে কি মরবে অন্তরে অন্তরে তাই বাজি রেখে জুয়োর ছকে দান করতেন। জিতলে বাঁচবে আর হারলে মরবে। মেলে না তবুও ধরতেন। সে আমলে জুয়ো খেলাটা ছিল দোষের নয়, অন্তত বড়লোকের ছেলের দোষের ছিল না। ছেলে বয়স থেকে অভ্যাস ছিল কিছু কিছু, তারপর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছিল। আর সেটাকে বাড়িয়ে দিলে আবার আতর বউ। শশী বলছে সেই এক রাত্রির কথা। মনে পড়ছে বই কি, সবই মনে পড়ছে। রাত্রি শুধু নয়, রাত্রি দিন। সেকালের মানুষজন সকলকেই মনে পড়ছে। সেকালের জল টলমল দিঘি, ধান ভরা ক্ষেত খামার, শান্ত পরিচ্ছন্ন ছায়াঘন গ্রামগুলি, লম্বা চওড়া দশাশয়ী মানুষ, মুখে মিষ্ট কথা, গোয়ালে গাই, পুকুরে মাছ, উঠানে মড়াইয়ের ধান, ভাঁড়ারে জ্বালায় জ্বালায় চাল, কলাই, মুগ, মুসুর, ছোলা, অরহর, মাসকলাই, মন মন গুড়। সে কাল সে দেশ দেখতে দেখতেই যেন পাল্টে গেল। ম্যালেরিয়া ছিল না তা নয়, ছিল। পুরনো জ্বর দু চারজনের হতো। শিউলি পাতার রস আর তাদের বাড়ির পাঁচনেই তারা সেরে উঠত। হঠাৎ ম্যালেরিয়া এলো সংক্রামক ব্যাধির মতন। শশী হিহি করে হাসছে, বলছে, হো হো করে কোঁ কোঁ করে জ্বর। শশীর প্রকৃতি অনুযায়ী ঠিকই বলেছে শশী। জীবন ডাক্তারের সেই স্মৃতি মনে পড়লে সমস্ত অন্তরটা কাতর আর্তনাদ করে ওঠে। উফ, কত যে শিশুর মৃত্যু হয়েছিল সেবার, তার সংখ্যা নাই। শিশু মরক বলা চলে। মায়ের কান্নায় আকাশ ভরে উঠেছিল। এই অঞ্চলে তখন তার বিপুল পসার। তিনি ছাড়া ছিলেন হরিশ ডাক্তার, কিশোরের বাবা কৃষ্ণদাসবাবু, যাকে প্রথম স্থান দিয়েছিলেন তার বাড়িতে। সে তখন ব্রজলাল বাবুর দাতব্য চিকিৎসালয়ে কম্পাউন্ডার হয়েছে। দেখতে দেখতে আরও দুজন ডাক্তার এসে বসল। পাশ করা ডাক্তার নয়, কম্পাউন্ডারি করত। রোগের মরশুমে ডাক্তার হয়ে এসে বসল। এই নবগ্রামের নরপতি রায় চৌধুরী একখানা হোমিওপ্যাথিক বই কিনে
আর ওষুধ কিনে এক পাড়া গাঁয়ে গেল চিকিৎসা করতে। বড়দা রায়চৌধুরীর ছোট ছেলে স্কুলের পড়া ছেড়ে চলে গেল কলকাতা আরজিকর মেডিকেল স্কুলে পড়তে। পাগলা নেপালের ছোট ভাই, সেও খানিকটা পাগল ছিল। পাগলা সীতারাম, সে খুলে বসল ওষুধের দোকান, নবগ্রাম মেডিকেল হল, খুচরা ও পাইকারি ওষুধের দোকান। এই মড়ক মহামারীর মধ্যে মানুষ চিকিৎসা ব্যবসায় উপার্জনের প্রশস্ত পথ দেখতে পেলে, আর ঘরে ঘরে মানুষ নিলে শয্যা। তাকে ঘুরতে হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাবুপাড়া, বণিকপাড়া, শেখপাড়া, মিয়াপাড়া, জেলেপাড়া, ডোমপাড়া, কাহারপাড়া, বাউরিপাড়া। হরিশ ডাক্তারের 2 পকেট বোঝাই হতো টাকায়, তার হতো 3 পকেট, 4 পকেটও হতে পারত, কিন্তু তিনি তা কখনো করেননি। তার বংশের ধারা তিনি ক্ষুণ্ণ করেননি। অর্থ কাম্য ছিল না তা নয়, কিন্তু তার সঙ্গে পরমার্থও ছিল কাম্য। ওরই ওপর তো মহাশয়েদের মহাশয়ত্ব। হায় আতর বউ, আজ সেই দিনে কি রতনবাবুরা 4 টাকা দিতে এসেছিল বলেই 4 টাকা নিতে পারেন? ছি ছি ছি। তিনি ডাকে বের হতেন, পথে যে তাকে ডেকেছে তার বাড়ি গিয়েছেন, যে যা দিয়েছে তাই না দেখেই পকেটে ফেলেছেন, ক্ষেত্রবিশেষে সাহায্য করেও এসেছেন। হরি সেখানে আগন্তুক, সেই রোজগার করতেই তো এসেছিল। জীবন দত্ত এখানকার 3 পুরুষের চিকিৎসক, মশায়ের বংশ। শুধু তাই নয়, নিজের গ্রামের তিনি শরিক জমিদার। তার কাছে কি উপার্জন বড় হতে পারে? কখনো কোনো দিন মনে হয়নি। বরং পকেট থেকে মেকি এবং খারাপ আওয়াজ টাকা, আধুলি, সিকি বের করে আতর বউ বকাবকি করলে তিনি কৌতুক অনুভব করতেন। আতর বউ বলতেন, হেসো না তো, আমার গা জ্বালা করে। জীবনমশাই তাতেও হাসতেন, কারণ আতর বউয়ের গাত্র জ্বালা স্থায়ী ব্যাধি। ওই জ্বালা চিতাকাঠে সঞ্চারিত হয়ে দাউ দাউ করে জ্বলে, তবে নির্বাপিত হবে। সেই সময় পরপর 2 ঘোড়া কিনেছিলেন তিনি, একটা বড়, একটা মাঝারি। পায়ে হেঁটে ঘুরে কুলিয়ে উঠতে পারছিলেন না। বছর 3 মধ্যেই 2 ঘোড়াই অকর্মণ্য হয়ে গেল। কুমড়ি রোগ, অর্থাৎ কোমরে বাত হলো। জীবন ডাক্তারের বিপুল ভার বয়ে 2 জীব প্রায় অক্ষম হয়ে গেল। জানোয়ার 2 শেষ জীবন হাটের তামাক ব্যবসায়ীর তামাক বই অতিবাহিত হয়েছে। এরপর আর ঘোড়া কেনেননি জীবন ডাক্তার। তার শক্তির তো অভাব হয়নি, অভাব হতো সময়ের। তা হোক, 4টের 5টায় খাওয়া, তাই খেয়েছেন। মাঠের পথ ভেঙে ডাক্তার হাঁটতেন। লোকে বলতো হাতি চলছে। হাতিই বটে। একদিন সকালে জুতোর কাদা ঘোঁচাতে গিয়ে ইন্দির লাফিয়ে উঠেছিল। বাপরে, এ তো সাপ! একটা মাঝারি কেউটে সাপের মাথা তার জুতোর তলায় চেপটে লেগেছিল। ঠিক জুতোর তলায় কে নিপুণ হাতে কেউটের মাথা এঁকে দিয়েছে। ভাগ্যক্রমে অন্ধকারে ভ্রুক্ষেপহীন মাতঙ্গ পদপাতটি ঠিক সাপটার মাথার উপরেই হয়েছিল। ইন্দির জুতোটা এনে তাকে দেখাতেই তিনি হেসেছিলেন। আতর বউ শিউরে উঠে মনুষার কাছে মানত করেছিলেন, আর তাকে তিরস্কারও করেছিলেন। এমনি কি মানুষের উপার্জনের নেশা? দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটে টাকার জন্যে, তাতেও তিনি হেসেছিলেন। এই কদিন আগেই আতর বউ যে যা দেয় ফি নেওয়ার জন্য বলেছিলেন। দাতা কর্ণদের ছেলের গলায় ছুরি দিতে হয়, তা কি জানো? তুমি তাই দেবে, সে আমি জানি। বন্ধুরা তাদের রহস্য করে বলতো, দেশের লোকের সর্বনাশ আর ডাক্তারদের পৌষ মাস। তাতেও তিনি হাসতেন। বুঝতেন বন্ধুদের ফিস্ট খাবার অভিপ্রায় হয়েছে। বলতেন, তাহলে পৌষ মাসে তো কিছু খেতে হয়, ফিস্টে টিস্টে কিছু করো তাহলে, দে টাকা দে। শ্বেতাব, সুরেন্দ্র, নেপাল ফিস্টের আয়োজনে লেগে যেত। গন্ধে গন্ধে শশীও জুটত। হরিশ ডাক্তারকেও নিমন্ত্রণ পাঠাতেন। এইসব হতো রাত্রে, দিনে অবকাশ কোথায়। ভোরে উঠে আরোগ্য নিকেতনের রোগী দেখে ডাক থেকে ফিরতেই হয়ে যেত অপরাহ্ন বেলা 4টে। 4টের পর খাওয়া দাওয়া সেরে দুরান্তের ডাক। সেখান থেকেই ফিরতে 9টা, 10টা, 12টা, মাঝে মাঝে 3টেও হতো। 12টা পর্যন্ত শ্বেতাব, সুরেন, নেপাল তার অপেক্ষায় থাকত। আরোগ্য নিকেতনের দাওয়ায় আলো জ্বলত। ইন্দির জোগাত চা আর তামাক, তারা দাওয়া খেলত। আর বসে থাকত চৌকিদারেরা। জীবনমশাই তখন প্রেসিডেন্ট পঞ্চায়েত। জীবনমশাই ফিরে এসে অন্তত 1 হাত দাবা খেলে
চৌকিদারের হাজিরার খাতায় সই করে তবে বিশ্রাম করতেন। কতদিন রাত্রি প্রভাত হয়ে যেত। খাওয়া দাওয়ার দিনে ইন্দির আর শশী যেত নবগ্রামের বাজারে। ডাক্তার চিট দিতেন, তেল, ঘি, নুন, মশলা, এমনকি সাহাদের দোকান থেকে মদও আসত। সুরেন, নেপাল, হরিশ ডাক্তার, শশী এদের মদ নইলে তৃপ্তি হতো না। নেপাল সুরেন যেত পাঠার খোঁজে, চৌকিদার যেত জেলে ডেকে আনতে, সে পুকুর থেকে মাছ ধরে দিত। ডাক্তার আত্মবিস্মৃতই হয়েছিলেন। সে যেন একটা নেশার ঘোর। মনে পড়ছে সেই রাত্রির কথা। হ্যাঁ, জীবনের একটা স্মরণীয় রাত্রি বটে। সেদিন বিকেলে বাড়ি থেকে বের হবেন। প্রথমে যাবেন হরিশ ডাক্তারের বাড়ি, হরিশের ছেলের অসুখ হয়েছে। তারপর যাবেন মেলায়। মেলা চলছে সেই সময়। ভাদ্র মাসে নাগপঞ্চমীতে মনসা পুজোর মেলা। মেলার কর্তারা এসে নিমন্ত্রণও করে গেছে। জীবনমশাই গিয়ে পুলিশের সঙ্গে একটা রফা করে জুয়ো খেলার বন্দোবস্ত করে দেবেন এবং সেইখানে জুয়ো খেলে জীবনমশাই 10-20 টাকা জুয়ারিকে দিয়েও আসবেন। ঘরের মধ্যে জামা পরবার জন্য ঢুকেই দেখলেন আতর বউ জামার পকেট থেকে টাকা বের করে নিচ্ছেন। আর স্বামীর সঙ্গে চোখাচোখি হতেই আতর বউয়ের মুখ লাল হয়ে উঠেছিল। কোনো কথা বলবার আগেই আতর বউ বলেছিলেন, জুয়ো খেলে তুমি টাকা দিয়ে আসবে সে হবে না বাপু, তোমার লজ্জা হয় না জুয়ো খেলতে? জীবনমশাই বলেছিলেন, জুয়ো খেলবো না, টাকা বের করে নিও না, ছেলেদের দেব, চাকরদের দেব, ওরা সব মেলা দেখতে যাবে। মেলার মধ্যে আবার 2-4 জন হাত পাতে দিতে হয়, টাকা রাখো। এই তো রইল 5 টাকা। 5 টাকায় কি হবে? না, আর দেব না, কিছুতেই দেব না। ভালো। জামাটা টেনে নিয়ে 5 টাকার নোটটাও ফেলে দিলেন তিনি। তারপর জামাটা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়েছিল ছেলে বনবিহারী, নতুন বাইসাইকেল হাতে নিয়ে বাপের প্রতীক্ষায় দাঁড়িয়ে। মেলা দেখতে যাবে, টাকা চাই। গায়ে ডবল ব্রেস্ট কোট, পায়ে পামশু। বনবিহারী বাবুদের ছেলেদের সমান বিলাসী। চাকর ইন্দির দাঁড়িয়ে, নন্দ তখন ছেলে মানুষ, সেও দাঁড়িয়ে। তারা জানে মশাই মেলার সময় বকশিস দেবেন। সকলের দিকে তাকিয়েই যেন তার আগুন জ্বলে গেল। আতর বউ 5 টাকার নোটখানা কুড়িয়ে নিয়ে ছেলের হাতে দিলেন। জীবনমশাই বললেন, ইন্দির, আমার সঙ্গে আয়। তিনি ভুলেই গেলেন হরিশের ছেলের অসুখের কথা। শুনেছিলেন ছেলেটির অসুখ করেছে। গত রাত্রে হরিশকে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন খাওয়ার জন্য, হরিশ আসতে পারেনি। লিখেছিল, ছেলেটার হঠাৎ কম্প দিয়ে জ্বর আসিয়াছে, মেয়েরা ভয় পাইতেছে, তাই যাইতে পারিলাম না। জীবনমশাই ভেবেছিলেন একবার খোঁজ নেবেন, কিন্তু উদ্ভ্রান্ত হয়ে ভুলেই গেলেন। নবগ্রামে সাহাদের মদের দোকানে এসে সাহাকে ডেকে বললেন, 50টা টাকা চাই সাহা। সাহা শুধু মদের দোকানই করত না, টাকা দাদনেরও কারবার করত। সাধারণকে টাকা দিত গহনার উপর, সম্মানী ব্যক্তিকে হ্যান্ড নোটে। সাহা একটু অবাক হয়ে গেল। মশাইয়ের টাকা চাই? হ্যাঁ চাই, কাল পরশু চেয়ে নিস, আন, টাকাটা আনতো। বিনা বাক্য ব্যয়ে সাহা টাকা এনে তার হাতে তুলে দিল। কোনো স্মরণচিহ্নও চাইলে না। টাকা নিয়ে ইন্দিরকে 2 টাকা দিয়ে বাকি টাকা নিয়ে বেরিয়ে গেলেন। মেলা ঘুরে গিয়ে বসেছিলেন জুয়োর আসরে। রাত্রি তখন 8টা। বসে গেলেন জুয়োর আসরে। মনে মনে সেদিন কী বাজি রেখেছিলেন এখন আর মনে নেই। বোধহয় 1 বছরের মধ্যে যদি তিনি মরেন তবে তিনি জিতবেন। 10টার সময় ছুটে এসেছিল এই শশী। শশী তখন হরিশের অধীনে চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার। তার মেলাতে থাকারই কথা ছিল, কিন্তু হরিশের ছেলের অসুখের জন্য সে আসতে পারেনি। ছেলের অবস্থা সংশয়াপন্ন। ওদিকে হরিশের হাতের রোগী নোটন গড়াঞ্চির পুত্রবধূ মালিশ খেয়ে বসে আছে। ভুল হরিশের, ছেলের অসুখ। বিভ্রান্ত মস্তিষ্ক হরিশ মালিশে শিশি দিয়ে বলেছে এইটাই খাবার। এক্ষুনি চলুন আপনি। উঠেছিলেন তাই তখন কোঁচার খুঁটে গোটা 20 টাকা অবশিষ্ট। ডাক্তার উঠেই টাকা কটা গোছ করে জাহাজের ঘরে বসিয়ে দিয়ে বলেছিলেন, সই, জাহাজ ডুবে তো গেল, আর উঠে তো রেখে দিও, কাল নেব। জাহাজ ডুববে অর্থাৎ তিনি হারবেন সে তিনি জানতেন, অর্থাৎ তিনি মরবেন না 1 বছরের মধ্যে।
অনেক দেখতে হবে তাকে। এখন হরিশের ছেলেকে দেখতে হবে। চলো। যেতে যেতে হরিশের ছেলে শেষ হয়ে গেল। জীবনমশাইকে দেখে বুক চাপড়ে কেঁদে উঠেছিল হরিশ। জীবন, জীবন, এ আমার কি হলো? জীবন, তুমি যদি সকালে একবার আসতে ভাই, তবে হয়তো আমার ছেলেটা বাঁচত। জীবনমশাই মৃদু তিরস্কার করেছিলেন হরিশকে। তুমি না ডাক্তার হরিশ? ছি ছি ছি, তোমার তো এমন অধীর হওয়া সাজে না। অহন্যহনি ভূতানি গচ্ছান্তি যমমন্দিরম, এ কথা জানেন যিনি নিয়ন্তা তিনি, আর জানেন তত্ত্বজ্ঞানী। আর এ সমস্ত না বুঝেও এই কথা তো ডাক্তারের অজানা নয়। চুপ করো, মেয়েদের সান্ত্বনা দাও। আমি যাই গড়াঞ্চির বাড়ি। মুহূর্তে হরিশের শোকের উচ্ছ্বাস স্তব্ধ হয়ে গিয়েছিল। গড়াঞ্চির বাড়ির সামনে তখন নানা গবেষণা চলছে। হরিশের ভাগ্য ভালো, সময়টা মেলার, লোকজন সবই গিয়েছে মেলায়, নইলে এতক্ষণ হরিশের বিরুদ্ধে থানায় ডায়েরি হয়ে যেত। জীবনমশাই এসে বসলেন। প্রথমেই শিশিটা হস্তগত করে পকেটে পুরলেন, তারপর নাড়ি ধরলেন। বিষের ক্রিয়ার লক্ষণ রয়েছে, কিন্তু প্রশ্ন করলেন, ওষুধটা সবটা খেয়েছে? পেটে গিয়েছে? যায়নি? ঝাঁঝালো ওষুধ রোগী বমি করেই ফেলে দিয়েছে, কোনো ভয় নাই। শশীকে বললেন, ডিসপেন্সারিতে স্টমাক পাম্প আছে, যা নিয়ে আয়। সেই রাতেই রাত 12টায় খোকা চাটুর্যে এসে পড়ল। মশাই, আমায় রক্ষা করুন, আমার বোন নলিনী গলায় দড়ি দিয়েছে। চিকিৎসার জন্য খোকা চাটুর্যে তাকে ডাকেনি, ডেকেছিল অন্য কারণে। জীবনমশাই প্রেসিডেন্ট পঞ্চায়েত, তিনিই পারেন এই পুলিশ লাঞ্ছনার হাত থেকে তাকে বাঁচাতে। তা তিনি বাঁচিয়েছিলেন। গড়াঞ্চের পুত্রবধূর পেটের মালিশ বমি করিয়ে বের করে মরণের হাত থেকে ছিনিয়ে নিয়ে নতুন ওষুধ দিয়ে রাত্রি 2:30টার সময় খোকা চাটুর্যের বাড়ি এসে বাইরের দাওয়ার উপর বসলেন। রিপোর্ট লিখে বললেন, শ্মশানে নেবার ব্যবস্থা করো, আমি রয়েছি। আর সেতাবকে বললেন, দাবার ছক খুঁটি আনো সেতাব, শুধু তো বসে থাকা যায় না, পাতো ছক পাতো। সব মনে পড়ছে, মনে আছে সবই, মনে পড়ালেই মনে পড়ে। সেদিন রাত্রি 4টে পর্যন্ত দাবা খেলেছিলেন, আর বাজির পর বাজি জিতেছিলেন। সেতাব বলেছিল, তোর এখন চরম ভালো সময় রে জীবন, ডাঙাতেও নৌকো চলছে। তারও তাই মনে হয়েছিল, কিন্তু হঠাৎই আটকে গেল নৌকো। এই মেলার পরই কিন্তু বনবিহারী প্রমেহ রোগে আক্রান্ত হল। শুনলেন মেলায় সে নাকি মদও খেয়েছিল। ডাঙায় চলমান নৌকাটা আটকেই শেষ হয়নি, অকস্মাৎ মাটির বুকের মধ্যেই ডুবে গেল। জীবনমশাই ছেলে বনবিহারীকে ডেকে ছিছি দিয়েছিলেন। বনবিহারী মাথা হেঁট করে দাঁড়িয়েছিল, কিন্তু সে নতমুখে তার কঠিন ক্রোধ ফুটে উঠেছিল। জীবনমশাই বলেছিলেন, বংশের ধারাকে যে কলুষিত করে সে কুলাঙ্গার। বাপ লজ্জা পায়, মা লজ্জা পায়, ঊর্ধ্বতন 14 পুরুষ শিউরে ওঠেন। পরলোকের সমাজে তাদের মাথা হেঁট হয়। জানতে পারেনি দরজার ওপাশে কখন আতর বউ এসে কান পেতে দাঁড়িয়েছেন। তিনি সেই মুহূর্তেই ঘরে ঢুকে বলেছিলেন, একটা ভুলের জন্য এত বড় কথা বললে তুমি ওকে? আমার গর্ভের দোষ দিলে? 14 পুরুষের মাথা হেঁট করেছে বললে? হ্যাঁ, তুমি লজ্জা পেয়েছ বললে? তুমি নিজের কথা ভেবে দেখে কথাটা বলেছ তো? তুমি নিজে করনি? ও হয়তো সঙ্গ দোষে কোনো ভ্রষ্টার পাল্লায় পড়ে একটা ভুল করে ফেলেছে। আর তুমি মঞ্জরির জন্য তুমি কি কাণ্ডটা করেছিলে মনে পড়ে? জীবনমশাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আতর বউ ছেলের সামনেই মঞ্জুরির কথা বর্ণনা শেষ করে ছেলের হাত ধরে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। আয়, উঠে আয়। জীবনমশাই বসে রইলেন অপরাধীর মতো, এবং যে মঞ্জুরিকে তিনি অপরাধিনীর মতন জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন, আতর বউ সেই মঞ্জুরিকেই তার সামনে মাথা তুলে দাঁড় করিয়ে দিয়ে গেল পাওনাদারের মতো। প্রতিষ্ঠার এই উৎসব মুখরিত কালে দীর্ঘদিন মঞ্জুরিকে তার বারেকের জন্যও মনে পড়েনি। সেদিন মনে পড়িয়ে দিয়েছিল আতর বউ।
মদ্যপানের ফলে ব্যভিচারের পাপে ভূপিবশ্যের ব্যাধি মঞ্জুরির ভাগ্যকে মন্দ করেছিল। তাতে কি তিনি মনে মনে আনন্দ পেয়েছিলেন? তারই জন্য কি তিনি পেলেন এই আঘাত? সেই দিনই তিনি বুঝেছিলেন বনবিহারীর জীবনে মৃত্যু বীজ বপন হয়ে গেল। মানুষের জীবনে মৃত্যু ধ্রুব। জন্মের মুহূর্ত থেকে ক্ষণে ক্ষণেই সে তার দিকে চলে যায়। মৃত্যু থাকে স্থির। হঠাৎ একদিন মানুষ রিপুর হাত দিয়ে তাকে নিমন্ত্রণ পাঠায়। তখন মৃত্যুও তার দিকে এগিয়ে আসে। একজন অহরহ ডাকে, ওই দাঁতুর মতো। দাঁতু মরবে, বনবিহারীর মতোই মরবে। প্রদ্যোৎ ডাক্তার ওকে বাঁচাতে পারবে না। হঠাৎ জীবনমশাই সচেতন হয়ে উঠলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন শশী এতক্ষণ পিছনে বসে বৃদ্ধ হস্তিকে আপন মনেই গালাগাল দিয়ে চলেছিল। এর মধ্যেই পকেট থেকে ক্যানাবিস ইন্ডিকা মেশানো পানীয়ের শিশি বের করে সে এক ঢোক খেয়ে নিয়েছে। গাড়িতে তামাক সেজে খাওয়ায় বিপদ আছে। খড়ের বিছানায় আগুন লাগতে পারে। সেই ভয়ে ও ইচ্ছা সম্বরণ করে দুটো বিড়ি 4 পয়সায় 10টা গোল্ডফ্লেক্স সিগারেটের একটা সিগারেট শেষ করেছে এবং মধ্যে মধ্যে দাঁতে দাঁত ঘষে ভেবেছে বুড়োর পিঠে গোটা 2 কিল বসিয়ে দিলে কেমন হয়। না হয়তো জ্বলন্ত সিগারেটের ডগাটা পিঠে টিপে ধরলে কি হয়। চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে। মশাইকে নড়ে চড়ে বসতে দেখে, ছইয়ের বাইরে মুখ বের করে তাকাতে দেখে শশী বললে, নেমে একবার দেখব নাকি? কি ব্যাটা দাঁতু সত্যি ভর্তি হলো কিনা হাসপাতালে? তাই তো, হাসপাতালের সামনেই তো এসে পড়েছে গাড়িখানা। না না, কি দরকার? এই কে বলতো? গলাখানি ভারী মিঠে তো, গাইছেও ভালো, গানখানিও চমৎকার। ওই যে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ডাক্তার ছোকরা না? উৎসাহিত হয়ে শশী ছইয়ের পিছন দিকে ঝপ করে লাফিয়ে নেমে পড়ল। বললে, হ্যাঁ, ডাক্তারই বটে। ডাক্তারের পরিবার গান করছে, যেমন স্বামী তেমন স্ত্রী। সে একেবারে খাঁটি মেম সাহেব গো। বাইসাইকেলে চড়ে আর রাস্তা দিয়ে চলে যেন নেচে নেচে। গান তো যখন তখন। ওই তো দেখুন না। সামনের বারান্দাতেই স্বামী স্ত্রী প্রায় ছোট ছেলে মেয়েদের মতন খেলায় মেতেছে। তরুণী স্ত্রী ডাক্তারের হাত চেপে ধরেছে, হাত থেকে জলের মগটা কেড়ে নেবে, সে নিজে জল দেবে। ডাক্তার বোধ করি হাত পা ধুচ্ছিল। ডাক্তার দেবে না, সে তাকে নিরস্ত করতে বালতি থেকে জল নিয়ে তার মুখে ছিটিয়ে দিচ্ছে। মেয়েটি ছুটে চলে গেল ঘরের মধ্যে। আবার ছুটে বেরিয়ে এসে কিছু যেন ছুঁড়ে মারলে ডাক্তারের মুখে। ডাক্তারের মুখ সাদা হয়ে গেল। পাউডার ছুঁড়ে মেরেছে। শশী এইসব দেখে খুক খুক করে হাসতে লাগল। মশাইয়ের মুখেও একটু মৃদু হাস্যরেখা ফুটে উঠল। গাড়ি মন্থর গমনে চলতে লাগল। গণেশ ভট্টাচার্যের মেয়ে তাহলে ভালোই আছে। আশা হয়েছে পরমানন্দ মাধব, না হলে ডাক্তার এমন আনন্দের খেলায় মারতে পারত না। ছোকরার সাহস আছে, ধৈর্য আছে, আর জেদও আছে। বড় হবার অনেক লক্ষণ আছে, শুধু একটা জিনিস নাই, অন্য মতকে মানতে পারে না। অবিশ্বাস করতে হলে আগে বিশ্বাস করে দেখা ভালো। বিশ্বাস করে না ঠকে অবিশ্বাস করলে যে ঠকা মানুষ ঠকে, সেই চেয়েই হলো সবচেয়ে বড় ঠকা। তাতেই মানুষ নিজেকে নিজে ঠকায় আর বড় কটুভাষী। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মশাই, আবার নড়ে বসলেন। কিন্তু দাঁতু বাঁচবে না। দাঁতু নিজেকেই নিজে মারছে, তাকে কোনো চিকিৎসক বাঁচাতে পারবে না। অবশ্য পরিবর্তন হয় মানুষের। এই তো নবগ্রামের কানাইবাবু, তিনি আজ আর নেই, অনেকদিন মারা গেছেন। জীবন দত্ত তাকে দেখেছেন। মাতাল, চরিত্রহীন, দুর্দান্ত রাগী, কটুভাষী লোক ছিলেন তিনি। প্রথম পক্ষ বিয়োগের পর আবার বিবাহ করলেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীর স্পর্শে লোহা থেকে সোনা হয়ে যাওয়ার মতন এক মানুষ হয়ে গেলেন। মদ ছাড়লেন, ব্যভিচার ছাড়লেন, কথাবার্তার ধারা পাল্টালেন। সে রাগ যেন জল হয়ে গেল। আর শুধু তাই নয়, মানুষটি শুধু সদাচারেই শুদ্ধ হলেন না, পড়াশুনো শাস্ত্র চর্চা করে উজ্জ্বল হয়ে উঠলেন জীবনে।
তাও হয়, কিন্তু বনবিহারীর হয়নি, দাঁতুরও হবে না। আবার মনে হলো রামহরির কথা। বারবার প্রশ্নটা ঘুরে ঘুরে জাগছে মনের মধ্যে। কি আর হলো? তবে কি এই নতুন স্ত্রীটি তার জীবনে এমন মধুর আশ্বাস দিয়েছে যার মধ্যে সে মাধবের মাধুর্যের আভাস পেয়েছে? হঠাৎ তার একটা কথা মনে হলো। তিনি মুখ বাড়িয়ে শশীকে ডাকলেন, লিউকিস। শশী ইতিমধ্যেই রাস্তায় নেমে হাঁপ ছেড়ে পেঁচেছে, তামাক সেজে হুঁকো টানছে। হুঁকোটা নামিয়ে সে সবিস্ময়ে জীবনমশাইয়ের মুখের দিকে তাকালে। হঠাৎ বুড়োর হলো কি, লিউকিস বলে ডাকে যে! এই নাম তার সে আমলের নাম। ম্যালেরিয়ার আবির্ভাবের সময় পাগলা নেপালের ভাই সীতারাম, যে নবগ্রাম মেডিকেল হল খুলেছিল, সেই সীতারামের দেওয়া নাম। সেও ছিল আধ পাগল। 70 বছরের বৃদ্ধ থেকে 16 বছরের ছেলে পর্যন্ত সবাই ছিল তার ইয়ার। সকলের সঙ্গে সে তামাক খেত, অথচ তার চরিত্রের মধ্যে কোথায় ছিল একটা মাধুর্য যে এতটুকু বিরক্ত হতো না কেউ। সে কলকাতার বড় বড় সাহেব ডাক্তারের নাম নিয়ে এই অঞ্চলের ডাক্তারদের নামকরণ করেছিল। জীবন দত্তের নাম দিয়েছিল ডাক্তার বার্ড, হরিশ ডাক্তারকে বলতো ডাক্তার ম্যানার্ড, আর শশীকে বলতো লিউকিস। নতুন ডাক্তার এসেছিল হাসপাতালে, কলকাতার মিত্তির বাড়ির ছেলে, তাকে বলতো ডক্টর ব্রাউন। সীতারামের এই রসিকতা সেকালে ভারী পছন্দ হয়েছিল লোকের। ডাক্তারেরা নিজেরাও হাসতেন এবং মেজাজ খুশি থাকলে পরস্পরকে এই নামে ডেকে রসিকতা করতেন। এতকাল পরে সেই নাম! শশী বিস্মিত হল। কিন্তু এই নামে সেকালে ডাকলে যে উত্তর দিত সেই উত্তরটি দিতে ভুল হলো না তার। ঘাটটা একটু হেঁট করে সাহেবী ভঙ্গিতে সে বলল, ইয়েস স্যার। জীবনমশাই বললেন, সেই আমলটা বড়ই সুখের গিয়েছে রে, কি বলিস শশী? ওহ, তার আর কথা আছে গো, সে একেবারে সত্য যুগ। হেসে ফেললেন ডাক্তার। শশীর সবই একেবারে চরম এবং চূড়ান্ত। ভালো তো তার থেকে ভালো হয় না, মন্দ তো একেবারেই নয়, হয় বৈকুণ্ঠ নয় নরক। তারপরে শশী বললে, সীতারাম বেটা শাপভ্রষ্ট দেবতা ছিল, বুঝলেন? তা হঠাৎ সীতারামকে মনে পড়ল ডাক্তারবাবু? না, তোর নামটাই মনে পড়ে গেল। আমি জিজ্ঞেস করছিলাম রামহরির কথা। হ্যাঁ, বললাম তো, ব্যাটার অবস্থা আজকে খারাপ। বোধহয় অনিয়ম টনিয়ম করেছে, তা শুধাবার তো উপায় নেই। মারতে আসবে ব্যাটা, বলে মরার চেয়ে তো গাল নাই, মরতে তো বসেইছি, না খেয়ে মরবো কেন, খেয়েই মরবো। সে তো গিয়েই দেখবো রে। আমি শুধোচ্ছি ব্যাপারটা কি বল দেখি, মানে নতুন বিয়ে করে ব্যাটার মতিগতি কীরকম পাল্টেছে, তাই তো? রামহরির এই স্ত্রীটি বোধহয় খুব ধার্মিক মেয়ে, দেখতেও বোধহয় খুব সুন্দরী। তাই হবে বোধহয়। ডাক্তার স্মিত হাস্য প্রসন্ন মুখে আবার আকাশের দিকে চোখ তুললেন। নবগ্রামের বাজার সম্মুখে ডাক্তার বললেন, বাইরে বাইরে চল বাবা, মাঠের পথে চল, এই ভিড় আর ভালো লাগে না। মাঠের পথেই গাড়ি ভাঙল। জীবনমশাই এবার একটু দেহ এলিয়ে শুয়ে পড়লেন। শশী বললে, তাই গড়ান একটু, আমি হেঁটেই চলি। এই সময় একটু বিশ্রাম না করলে চলবে না। এই সময়টায় জীবনে বোধ করে তিনি কখনোই বের হননি। কোনো ডাক্তারই যায় না, ডাক্তারেরাও তো মানুষ। অনাবৃষ্টির শেষ শ্রাবণের দুপুরবেলা, মেঘাচ্ছন্নতা রয়েছে, বৃষ্টি নাই। মাঠ শুকনো না হোক অনাবাদি পড়ে রয়েছে, ফসল নাই কিন্তু আগাছা বেড়েছে। মাঠের এখানে ওখানে বাঁশ উঁচু হয়ে রয়েছে। পুকুর থেকে দুনি করে জল তুলে চাষ করছে উদ্যোগী চাষিরা। একেবারে সব থেকে নিচু মাঠে চাষ চলছে। সেখানে মানুষ গরুর মেলা বসে গেছে। গাড়িখানা চলছে উঁচু মাঠের মাঝখান দিয়ে। 2-4 জন চাষি এখানে কায়ক্লেশে কাজ চালাচ্ছে। দেশে শস্য নাই, আকাশে মেঘ দুর্লভ। মেঘ যদি আসে তাতে বৃষ্টি আরও সুদুর্লভ। বৃষ্টি হলে রোগটা কম হয়।
এ তিনি ভালো করে লক্ষ্য করেছেন। যেবার ভালো বৃষ্টি হয় সেবার ম্যালেরিয়া অন্তত কম হবেই। কত আবিষ্কার হলো। মশা ম্যালেরিয়ার বীজ বয়ে নিয়ে বেড়ায়, কলেরার বীজাণু জলের মধ্যে বাড়ে, খাদ্যদ্রব্যের সঙ্গে মানুষকে আক্রমণ করে, মাছিতে বয়ে নিয়ে বেড়ায়, ছড়ায়। কলেরার টিকা আবিষ্কার হলো, কালা জ্বরের চেহারা ধরা পড়ল, কত রোগ আবিষ্কার হলো। হ্যাঁ, দেখে গেলেন বটে, স্বাদ অবশ্য মিটল না। বড় একজন চিকিৎসক হয়ে এর তথ্য পুরো দেখা এবং বুঝে ওঠা আর ঘটল না। শুনলেন, বিশ্বাস করে গেলেন। কার্যকারণের রহস্য দেখবার দিব্যদৃষ্টি লাভ হলো না এই জন্মে, তবুও অনেক অনেক দেখে গেলেন। একটি স্বাদ হয় মধ্যে মধ্যে, অণুবীক্ষণ যন্ত্রে বীজাণুগুলিকে চোখে দেখা যায়, তাদের বিচিত্র সব চেহারা, বিচিত্র ভঙ্গি, সেই দেখবার ইচ্ছা হয়। আর ইচ্ছে হয় এক্স রে করানো যখন হয় তখনকার ব্যাপারটা। মানুষের রূপময় দেহ অদৃশ্য হয়ে যায়, শুধু দেখা যায় কঙ্কাল, অন্ত্রপাতি, তার ক্ষত। মতির মায়ের পায়ের এক্স রে প্লেটটা একবার দেখতে ইচ্ছা হয় তার। হঠাৎই জীবনমশায় চিন্তাসূত্র বিচ্ছিন্ন হয়ে গেল। শশী হাত নেড়ে ও কি করছে, কাকে যেন ইশারা করছে। কাকে? কে? জীবনমশাই বললেন, কে রে শশী? আগে কাকে কি বলছিস হাত নেড়ে? পুতকি আর মাছির বাচ্চা গো, ঝাঁকের মতো উড়ছে মুখের চারিপাশে। বর্ষাতে বৃষ্টি বাদলের নাম নেই, এই বেটাদের পঙ্গপাল ঠিক আছে, বেড়েছে, এবছরও বেড়েছে। শশী বারবার শূন্য মণ্ডলে হস্ততাড়না শুরু করলে। আয় আয়, গাড়িতে উঠে আয় শশী। এই তো এসেই পড়েছি, সামনেই তো ডাঙাটা, ডাঙাতে আপদ আর থাকবে না। সামনেই মস্ত বড় উঁচু টিলা, টিলার ওপরেই ঢালের উপর গলাইচণ্ডী ঢুকবার মুখেই রামহরির বাড়ি। এখন আখড়া, সিধে লাল রাস্তা চলে গিয়ে বেঁকেছে। একজন সাইকেল আরোহী চলেছে, পাড়াগাঁয়েও আজ সাইকেল হয়েছে, দু চারখানা পাওয়া যাবেই। মশাইয়ের জীবনে একসময় দুটো ঘোড়া এসেছিল, তারপর গরুর গাড়িতেই যাত্রা শেষ করলেন। প্রদ্যোতের সঙ্গে পারবার কথা তার নয়। হাসলেন ডাক্তার। প্রদ্যোৎ ডাক্তার নাকি মোটর কিনবে, অন্ততপক্ষে মোটর সাইকেল। 4 ঘন্টায় 20 মাইল পথ সদর গিয়ে আবার ঘুরেও আসবে। লোক ছুটে আসছে, গাড়ি দেখে থমকে দাঁড়িয়ে বললে, শিগগিরই আসুন মশাই, শিগগিরই আসুন। রামহরির বাড়ির দরজায় কজন শুষ্ক মুখে দাঁড়িয়ে আছে। জীবন ডাক্তার দেখে বা শুনে চকিত হননি। হার্ট ফেল করেই মৃত্যু হয়ে থাকবে, বিস্মিত হবার কি আছে। ভিতরে শশী তার পিছনে বসেছিল, সে সচকিত হয়ে প্রশ্ন করলে, কি হলো? হ্যাঁ বলি, হলোটা কি? আপনি যাওয়ার পর বার দুই দাস্ত করে কেমন করছে ডাক্তারবাবু। মশাই উঠে বসলেন, তার কল বাক্সটায় হাত দিয়ে ভেবে নিলেন, এই অবস্থায় রোগীর একটা দুটো ইঞ্জেকশন হলে ভালো হয়। তার মকরধ্বজ, মৃগনাভি আছে, কিন্তু ইঞ্জেকশন বেশি ফলপ্রদ। শশী এসব বিষয়ে নিধিরাম সর্দার। ইঞ্জেকশন দেয় বটে, একটা সিরিঞ্জ তার আছে, কিন্তু সূচগুলো তার নিজের বেশভূষা শরীরের মতোই অপরিচ্ছন্ন। যে পকেটে তামাক টিকা থাকে সেই পকেটেও সময়ে সময়ে বাক্স রাখতে শশী দ্বিধা করে না। তার উপর ওষুধ শশীর থাকে না। ওষুধ না থাকলে শশী একটা শিশি থেকে অ্যাকোয়া নিয়ে অম্লান বদনে ইঞ্জেকশন দিয়ে দেয়। থাক থাক ইঞ্জেকশন, যা হয় এই মকরধ্বজেই হবে। রামহরি যখন এতটাই প্রস্তুত, তখন ইঞ্জেকশন দিয়ে মৃত্যু খানিকটা বিলম্বিত করেই বা হবেটা কি? জ্ঞানগঙ্গা? নাই বা হলো জ্ঞানগঙ্গা। মৃত্যু স্থির জেনে তাকে বরণ করতে চাওয়ার মতন মনটাই সবচেয়ে বড়। নেহাতি যদি আয়োজন হয় তবে মধুর অভাবে গুড় দিয়েই কাজ চলবে। তীর্থপূর্ণ বিশ্বাসী, নামপূর্ণ বিশ্বাসী রামহরির চোখের সামনে দেবতার মূর্তি এবং নামকীর্তন তীর্থের অভাব অনেকটা পূরণ করবে। তাছাড়া জ্ঞানগঙ্গায় মুক্তির কথা মানতে গেলে ভাগ্যের কথাটাও তো ভাবতে হবে, মানতে হবে। রামহরির সেই ভাগ্য হবে কি করে? সংকল্প প্রায় স্থির করেই নিজের ঘরে ঢুকলেন জীবন ডাক্তার। রামহরিকে কি বলবেন তার খসড়াও মনে মনে করে নিলেন।
কিন্তু ঘরে ঢুকে রোগীকে দেখে তিনি ভ্রু কুঞ্চিত করে উঠলেন। এ কি, একখানা তক্তপোষের উপর রামহরি শুয়ে আছে নিষ্পন্দের মতন। বিবর্ণ পাণ্ডুর দেহবর্ণ, চোখের পাতায় যেন আকাশ ভাঙা মোহ। দুর্বলতার ঘোর তার পাণ্ডুর দৃষ্টিতে। ক্ষণে ক্ষণে চোখের পাতা নেমে আসছে, আবার সে মেলছে, মেললেও সেই দৃষ্টিতে ঔৎসুক্য নাই, প্রশ্ন নাই, কিছু চাওয়া নাই। এ কি অবস্থা! সমস্ত মিলিয়ে এই অবস্থা তো কয়েকটা দাস্তের ফলে সম্ভবপর নয়। তার বহু অভিজ্ঞ দৃষ্টিতে এক নজরেই যে বুঝতে পারছেন এই রোগী তিলে তিলে এই অবস্থায় উপনীত হয়েছে। ঘরের গন্ধে, রোগীর আকৃতিতে এবং লক্ষণে রোগ যে পুরাতন অজীর্ণ অতিসার তাতে আর সন্দেহ নাই। অ্যালোপ্যাথরা আজকাল একে বলবেন ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস। অনুবীক্ষণিক পরীক্ষায় ক্ষয় রোগের বীজও পাওয়া যাবে। ক্ষয় রোগ ধীরে ধীরে ক্ষয় করে মানুষকে। এই অবস্থা আকস্মিক নয়, অন্তত 2-3 দিন থেকে এই অবস্থাতেই আছে। তিলে তিলে বেড়ে আজ এই অবস্থায় এসেছে। শশী নিজেই একটা মোড়া এনে বিছানার পাশে রেখে রামহরির মুখের কাছে ঝুঁকে ডেকে বলল, রাম, রাম, ডাক্তারবাবু এসেছেন। রাম। থাক শশী, ওর সাড়া দিতে কষ্ট হবে, সরে আয়, আমি দেখি। শশী উঠল, উঠেই আবার হেঁট হয়ে বললে, এখন আবার দলিলপত্র কেন রে বাপু? বলেই একখানা দলিল সে তুলে নিল বিছানা থেকে। দলিলটা বিছানাতেই পড়েছিল। এবার এগিয়ে এলো রামহরির তরুণী পত্নীর ভাই। উচ্চবর্ণের বিধবা ভগ্নী রামহরিকে বরণ করে তাদের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে দিয়ে থাকলেও রামহরির এই অসুখে ভগ্নীর বিপদের সময় না এসে পারেনি। 15-20 দিন হলো এখানে এসে রয়েছে। সে বলল, ওটা উইল। ওর ইচ্ছে ছিল ডাক্তারবাবু এলে তার সামনে টিপছাপ দেবে, ডাক্তারবাবুকে সাক্ষী করবে। তা হঠাৎ এই রকম অবস্থা হলে বললে, কি জানি, যদি ডাক্তারবাবু আসবার আগে কিছু হয় বলা তো যায় না। বলে নিজে উইল নিয়ে বুড়ো আঙুলের টিপ দিলে, সাক্ষীদের সই করালে। তারপর দেখতে দেখতে এই রকম। মাথার কাছে একটি তরুণী মেয়ে বেশ ঘোমটা টেনে বসেছিল। সে গুনগুন করে কেঁদে উঠল। ডাক্তার তার দিকে চাইলেন একবার, তারপর নাড়ি ধরে চোখ দুটি বন্ধ করলেন। নাড়ি ক্ষীণ, রোগীর মতোই দুর্বল, মন্দ গতিতে বয়ে চলেছে। যতক্ষণ আছে ততক্ষণ তো ওকে চলতেই হবে। থামবার অবকাশ নাই, অধিকার নাই, উপায় নাই। মধ্যে মধ্যে যেন কাঁপছে। চন্দ্রে গ্রহণ লাগলে চাঁদ যেমন কাঁপে তেমনই কম্পন, মৃদু এবং অতি সূক্ষ্ম অনুভূতি সাপেক্ষ। অন্ত্রের মধ্যে যে ক্ষয়রোগের কীট গ্রাস করে চলেছে রেশম কীটের তুতপাতা খাওয়ার মতো, তাতে আর সন্দেহ নাই। তবে আপাত মৃত্যু লক্ষণ তিনি অনুভব করতে পারলেন না। স্টেথোস্কোপ দিয়ে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করলেন। এই অবস্থায় কোনো মতেই আকস্মিক পরিণতি হতে পারে না। নারীর গতির সঙ্গে হৃৎপিণ্ডের সঙ্গতি ঠিক যেন মিত্রভাবাপন্ন যন্ত্রী ও বাদকের মতো। দুর্বল হলেও সঙ্গত তো ব্যাহত হচ্ছে না। ওদিকে শশী অনর্গল বকছিল, এইসব হলো খল ব্যাধি, হঠাৎ দাস্ত হলো, ব্যাস নাড়ি গেল। রোগীর চোখ মুদল। আমি আজ 7 দিন থেকে বলছি, বাপু যা ব্যবস্থা করবার করে ফেল। গঙ্গা তীরে যাবি তো চলে যা, ডাক্তারবাবুকে দেখাবি তো ডাকি। তা রোজই বলে আজ নয় কাল, নিত্যকালের মরণ নাই, ও আর আসে না। ভদ্রলোকের এক কথা কাল, নে হলো তো। মেয়েটি আবার কাঁদতে শুরু করল। শশী আবার বকতে শুরু করলে, হবে কেন, ভাগ্যে থাকলে তো হবে। কর্মফল কেমন দেখতে হবে। গঙ্গায় সজ্ঞানে মৃত্যু, এর জন্য তেমন কর্ম চাই। আমাদের শাস্ত্রে তো বলে, চিকিৎসকেই বা কী করবে, হোক না কেন ধন্বন্তরী। নীলরতন বাবু কি ডাক্তার রায়, আর ওষুধই বা কী করবে, সে হোক না কেন সুধা আর 10-20 টাকা দামের টাটকা তাজা ওষুধ। আয়ু না থাকলে কিছুতেই কিছু না। এও তেমনই ভাগ্য, কর্ম। সুমতি হলে কি হবে,
মতিভ্রম ঠিক সময় এসে সুমতির ব্যবস্থা সব পাল্টে দেবে। মশাই উঠলেন, দেখাটা শেষ হয়েছে। এবার মেয়েটি এসে আছড়ে পড়ল পায়ে। ওগো ডাক্তারবাবু গো, আমার কি হবে গো? ভয় নাই, ওঠো তুমি, ওঠো ওঠো। শশীও ব্যস্ত হয়ে বললে, ওঠো ওঠো, উনি যখন বলছেন ভয় নাই তখন আবার কাঁদছো কেন? উনি দু কথার মানুষ নন। ওই হয়েছে, সব ঠিক হয়ে যাবে, সরো সরো, ওঠো। মশাই বাইরে এলেন। এবার তার সর্বাগ্রে চোখ পড়ল সাইকেলখানা। মশাই ডাকলেন, রশি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ওর মতো মানুষ, উনি কি দেখবেন যে ওই অবলাটা ভেসে যাবে? ভালো ঘরের মেয়ে, সৎ জাতের কন্যা, মণিরাঞ্চ মতিভ্রম। মতিভ্রমের বশে যা করেছে তার ফল শাস্তি সে ভগবান দেবেন। আমরা মানুষ, আমরা ওকে ভেসে যেতে দেব না, ব্যাস। ওকে মেরেই ফেলেছিস শশী, ইচ্ছে করে। না জানিস নে, বুঝতে পারিস নে? আগে এই অবস্থা তো আজ 3 দিন থেকে হয়েছে। বুঝতে পারলি না তো ডাকলি না কেন? আগে না তো, মা কালীর দিব্যি। রশি, মায়েরই বলছি, ঈশ্বরের দিব্যি, গুরুর দিব্যি। তোদের কয়েকজনকে পুলিশে দেওয়া উচিত। থাম, চেঁচাস নে। যাক, এখন শোন, ওই যে ছোকরা সাইকেল চেপে আমাদের গাড়ি দেখতে গিয়েছিল, সে কই? এই তো, ওহে ছোকরা, শোনো, কই দোয়াত কলম দেখি। আমি লিখে দিচ্ছি ওষুধ, যাও নিয়ে এসো বিনয়ের দোকান থেকে। আর বাজারের ডাক্তার হরেন বাবুকে এই এই চিঠিটা দেবে, বুঝেছ? জলদি যাবে আর আসবে। ওদিকে শশীকে দমানো যায় না। শশী ওই শক্তিতেই বেঁচে আছে। সে ছোকরার হাত থেকে প্রেসক্রিপশন আর চিঠি দুই নিয়েই দেখলে বললে, গ্লুকোজ ইঞ্জেকশন, গ্লুকোজ ইঞ্জেকশন দেবেন? ইন্ট্রাভেনাস? হ্যাঁ, তাহলেই কিছুটা ঘোর কাটবে। তার আগে মকরধ্বজ দেব আমি। ঘোর কাটবে? হ্যাঁ। রামহরির রোগটা মৃত্যু রোগী বটে, এতেই যাবে, তবে মৃত্যু লক্ষণ এখনো হয়নি। হয়নি? আপনি ইঞ্জেকশন দেবেন তো? হরেন ডাক্তারকে আসতে লিখলাম, সে দেবে। না আসে তো আমিই দেব। আর যদি মরে যায়? সে আমি বুঝবো শশী। আমার মনে হচ্ছে রামহরি এখন বাঁচবে, অন্তত মাস কয়েক। তখন উইল টুইল যা করবার করবে, আমি বরং সাক্ষী হব। আর উইলটার জন্য রামহরির মাথা তুলে দাঁড়ানো এখন দরকার। শশী চুপ করলে। এবার মশাই আবার বললে, উইলে কি আছে জানি না, এই শেষ পরিবারকেই একরকম দানপত্র করেছে সব, এই তো। এ তো হবে না শশী, রামহরির অভিপ্রায় জানতে হবে আমাকে। তার প্রথম পক্ষের ছেলে ছিল, সে মারা গেছে, কিন্তু তার ছেলে মানে রামহরির নাতি আছে, পুত্রবধূ আছে। এ তো হবে না, বাঁচবেই মনে হচ্ছে, কিন্তু তার জন্য চিকিৎসা প্রয়োজন, চেষ্টা করতে হবে, আর সেটা আমি করব। রামহরি এই জ্ঞানগঙ্গা যেতে চেয়েছিল। রামহরির 6টা রিপুই বোধ করি ঐকতান তুলে মৃত্যুকে ডাক দিচ্ছে আজীবন। স্থির মৃত্যুর দিকে সহজ ছন্দে এগিয়ে যেতে জীবন ভয় পায় না। ভয় পায় মৃত্যু যখন নিজে এগিয়ে আসে, তখন সে ভয়ে আর্তনাদ করে। সে কি জ্ঞানগঙ্গা যেতে পারে? বনবিহারী পারেনি, দাঁতু পারবে না, রামহরিও পারে না। রামহরির ক্লান্ত জীর্ণ দেহ, ক্ষীণ কণ্ঠ, মুহূর্তে মুহূর্তে চোখে আচ্ছন্নতার ঘোর নেমে আসছে। দু একবার চোখ মেলছে, তার মধ্যেই দৃষ্টিতে কি আতঙ্ক, কি আকুতি। হরেন ডাক্তার আসা পর্যন্ত মশায় বসে রইলেন। মাঝখানে আর একবার নাড়ি দেখলেন। নাড়ির গতি ঈষৎ সবল হয়েছে, ছন্দ এসেছে, মুখ প্রসন্ন হয়ে উঠল। হরেন এসে পৌঁছতেই তিনি তাকে সব বলে বললেন, একটা গ্লুকোজ ইঞ্জেকশন তুমি দাও, আমি বলছি তুমি দাও, আমি দায়ী হব হে, তোমার ভয় নাই। হাতখানা আর একবার দেখেছিলেন। মকরধ্বজের উষ্ণতা এবং শক্তি তখন নাড়িতে এবং শরীরে স্পষ্ট হয়ে উঠেছে। হাত নামিয়ে বললেন, এবার দাও তুমি।
ইঞ্জেকশন শেষ করে হরেন হাত ধুয়ে রোগীর অবস্থা দেখে হাসি মুখেই বললেন, এটি আপনার অদ্ভুত মশাই, অদ্ভুত। জীবনমশাই হাসলেন। আর কি করবেন, এই কথার উত্তর কী বা দেবেন। হরেন বললেন, আর একটা সুখবর দি, বিপিনবাবুর হিক্কা থেমে গেছে। এই আসবার আগেই খবর পেলাম। উফ, ভদ্রলোকের হিক্কা দেখে আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। আজ 4 রাত্রি ঘুমোতে পারেনি, পেটে খাদ্য থাকেনি। আমি আসবার আগে দেখে এলাম ভদ্রলোক ঘুমোচ্ছেন। আপনাকে ওরা ডেকেছিল সকলের আগে, খবর দিয়েছিল, কিন্তু আপনি তখন বেরিয়ে এসেছেন। বুড়ো রতনবাবু যে কী কৃতজ্ঞ হয়েছেন সে কি বলবো। ওই প্রদ্যোৎ ডাক্তারও এসেছিল, সে বেশ একটু আশ্চর্যই হয়েছে। গম্ভীর হয়ে বললে, এ বিষয়ে এখনই কিছু বলতে পারি নে, আবার আরম্ভ হতে পারে এবং এই ওষুধের রিয়াকশানও আছে। তবে এখন অবশ্য ক্রাইসিসটা কাটলো বটে। বেশ আশ্চর্য হয়েছে কিন্তু প্রদ্যোৎ ডাক্তার। আস্তে আস্তে পথে বললে, এই বৃদ্ধের ব্যাপার ঠিক আমি বুঝি নে। এই ব্যাপারটায় আমার সন্দেহ হচ্ছে কেন জানেন? আজ আবার একটা ডিসপেপসিয়ার রোগী, অবশ্য একটু শক্ত ধরনের বটে, তাকে বলেছে তুই আর বাঁচবি নে, কতদিনের মধ্যে যেন মরবেও বলেছে। কি মশাই, তাই বলেছেন নাকি? জীবনমশাই হরেনের দিকে তাকিয়ে দৃঢ়স্বরেই বললেন, আমি ভুল বলিনি বাবা হরেন, দাঁতু এই রোগেই মরবে। তবে আমি কোনো সময় নির্দিষ্ট করে বলিনি। এই রোগই ওর মৃত্যু রোগ হয়ে উঠবে, এটা আমি নিশ্চিত। দাঁতুর এই রোগের সঙ্গে ওর প্রধান রিপুর যোগাযোগ হয়েছে। ঘরে আগুন লাগলেই যে সব ঘরটা পুড়বে তার মানে নাই। জল ঢাললে নিভতে পারে, নেভেও, কিন্তু আগুনের সঙ্গে বাতাস যদি সহায় হয় বাবা, তবে জলের কলসি ঢাললেও নেবে না। বাতাসের সাহায্যে আগুন আঁচের ঝাপটায় ভিজে চাল শুকিয়ে নিয়ে পুড়িয়ে শেষ করে ছাড়ে। দাঁতুর রোগ উদরাময়, তার সঙ্গে ওর লোভ রিপু হয়েছে সহায়। সহায় কেন, ওটা এখন রোগের অঙ্গ উপসর্গেই পরিণত হয়েছে। আমার বাবা বলতেন, বাবা, সংসারে মানুষ সন্ন্যাসীদের মতন শক্তি না পেলেও, সব রিপুগুলিকে জয় করতে না পারলেও গোটা কয়েককে জয় করে। কেউ 2, কেউ 3, কেউ কেউ 5টা পর্যন্ত জয় করে, কিন্তু একটা পারে না। একটা থেকে যায়, আর ওইটাই হলো দুর্বল প্রবেশপথ। মৃত্যুবাহিনী ওই দ্বারপথেই মানুষের দেহে প্রবেশ করে। তার উপর বাবা যে দরজার রক্ষক, সে যদি সেধে দরজা খুলে ডাকে, তবে কি আর রক্ষা থাকে হরেন? রক্ষক তখন রিপু। প্রবৃত্তি তো খারাপ নয় বাবা, সংসারে প্রবৃত্তি তো রুচি। প্রবৃত্তি যতক্ষণ সুরুচি ততক্ষণ কুখাদ্য খায় না। পেট ভরে গেলে সুরুচি তখন বলে আর না, তৃপ্তিতে তার নিবৃত্তি আসে। আর প্রবৃত্তি যখন কুরুচি হয় তখন সেই শত্রু, সেই রিপু, তখন তৃপ্তি তার হয় না, নিবৃত্তি তখন পালায়। তাই রিপুর যোগাযোগে যে রোগ হয়, সে রোগ অনিবার্য রূপে মৃত্যু রোগ। এসব কথা হচ্ছিল ফেরবার পথে। মশাই পায়ে হেঁটেই ফিরছিলেন। শশী অদৃশ্য হয়েছে, গাড়িখানাও আর পাননি। হরেন ও অগত্যা সাইকেল ধরে তার সঙ্গেই হাঁটছিল। হরেন ডাক্তার চুপ করেই শুনে যাচ্ছিল, মাটির দিকে চোখ রেখে পথ চলছিল। কথাগুলি শুনতে মন্দ নয়, অস্পষ্ট বা ভাবালুতা মেশানো যুক্তি হলেও অসঙ্গত মনে হচ্ছিল না। কিন্তু এত বড় বিজ্ঞান পড়ে এসে এসব কি পুরো মানা যায়? তবুও পাড়া গায়ের ছেলে সে, বাল্যকালের সংস্কারে ঠিক এরই একটা চাপা পড়া স্রোত ভিতরে ভিতরে আছে। সেই মজা খাতের চোরা বালিতে এই ভাবধারা বেমালুম শুষে যাচ্ছিল, মিশে যাচ্ছিল, এবং জীবনমশাইয়ের মতন প্রবীণ ব্যক্তির সঙ্গে তর্ক করতেও তার অভিপ্রায় ছিল না। হরেনের নীরবতায় কিন্তু জীবনমশাই উৎসাহিত বোধ করছিলেন। তিনি বললেন,
ওই দেখো না বাবা, রানা পাঠককে। এত বড় শক্তি, একটা দৈত্য। রিপু হলো কাম, বুঝেছ? ওর প্রমেহে চিকিৎসা করেছি, উপদংশ হয়েছে কয়েকবার। আমি কাটোয়ায় মণিবাবু ডাক্তারের কাছে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছি। এবারে যক্ষা হয়েছে বললে একটা মেয়ে ছেলের কাছ থেকে নাকি ধরিয়েছে। তার মানে মেয়েটাকে যক্ষা রোগী জেনেও সে নিজেকে সংবরণ করতে পারেনি। এবার হরেন মৃদু হাসলে। ওদিকে জীবনমশাই বলেই চললেন, তোমরা দেখনি, নাম নিশ্চয়ই শুনেছ, ওই যে মস্ত বড় কীর্তন গাইয়ে গো, সুন্দর দাস। নামেও সুন্দর, কাজেও সুন্দর, রূপে সুন্দর, গানে সুন্দর। লোকটিকে দেখলে মানুষের চোখ জুড়োতো, মন সুন্দর হয়ে উঠত। লোকে বলতো সাধক। তা সাধনা লোকটার ছিল। নির্লোভ, অক্রোধ, মিষ্টভাষী, বিনয়ী, মোহ মাৎসর্য এও ছিল না। শুধু কাম। কামকে সে জয় করতে পারেনি। শেষ জীবনে তিনি উন্মাদ হয়ে গেলেন, পঙ্গু হলেন। লোকে বলতো কোনো সাধনা করতে গিয়েই এমনটা হয়েছে। আমাদেরও তাই বিশ্বাস ছিল। কিন্তু গুরু রংলাল ডাক্তারের কাছে যখন ডাক্তারি শিখছি, তখন একদিন যে কথা তোমাকে বললাম, সেই কথাই রংলাল ডাক্তার আমাকে বললেন। যেন আমার পিতৃপুরুষের কথার প্রতিধ্বনি করেই বললেন, জীবন, কথাটা তুমি হয়তো সত্যি বলেছ হে। সুন্দর দাসকে দেখতে গিয়েছিলাম, মারা গেছে এই তো কিছুদিন, কিন্তু কথাটা প্রায়ই মনে হয়। কখনো ওই বৈষ্ণব কীর্তনিয়াদের উপর রাগ হয়, কখনো কিছু। লোকটা অসহায়ভাবে রিপুর হাতে মরেছে হে। ও পাগল হয়েছিল উপদংশ বিষে, প্রমেহ বিষে। দেখো না বাবা, রতনবাবু ছেলে বিপিনের কেস, এখানেও সেই রিপুর যোগাযোগ। প্রতিষ্ঠার মদও এক রিপু বাবা। আত্মপ্রতিষ্ঠার প্রবৃত্তি যার নাই সে কি মানুষ? কিন্তু সে যখন রিপু হয় তখন কি হয় দেখো। চকিত হয়ে হরেন প্রশ্ন করেছিল, তাহলে বিপিনবাবু সম্পর্কে আপনি? প্রশ্নটা সে সম্পূর্ণ উচ্চারণ করতে পারেনি। না না, সে কথা আমি ঠিক বলিনি। তবে বাবা, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আজ তো ভালোই আছেন, আমার তো ভালোই লাগলো। হিক্কাটাও থেমে গেছে, সুস্থ হয়েছেন, ঘুমোচ্ছেন। ভালোই থাক, ভালো হয়েই উঠুক। কিন্তু ভালো হয়ে উঠেও তো ভালো থাকতে পারবে না ও, আবার পড়বে। প্রবৃত্তি রিপু হয়ে দাঁড়ালে তাকে সম্বরণ করা বড় কঠিন। এ যাত্রা তাহলে উঠতে পারবেন বলছেন? তা তো বলতে পারছি না বাবা। মাত্র তো দুদিন দেখছি, তার উপর মনও চঞ্চল হচ্ছে। রতনকে দেখছি, বিপিনের ছেলেকে দেখছি, বুঝেছ? ওই ছেলেটিকে দেখে আমার বনবিহারী ছেলের কথা মনে পড়ে গেল। মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আবার হাসলেনও। তারপর হঠাৎ বললেন, চণ্ডীতলায় যাব একবার, আসবে নাকি? মহান্ত আজ যাবেন, একবার দেখে যাই। আজ রাত্রেই যাবেন। মহান্ত তখন আবার বার তিনেক দাস্ত হয়ে অবসন্ন হয়ে পড়েছেন। আঙুলের ডগাগুলি ঠান্ডা হয়েছে, চোখের পাতা নেমে এসেছে একটা গভীর অচ্ছন্নতার ভাবে। মধ্যে মধ্যে মুখ বিকৃত করছেন, একটা যেন যন্ত্রণা হচ্ছে, নিষ্ঠুর যন্ত্রণা। হরেন বললে, বলেন তো, একটা ইঞ্জেকশন দিই? মশাই বললেন, চিকিৎসক হয়ে আমি নিষেধ করতে পারি? দেবে তো দাও। মহান্তের শিষ্য বললে, বাবার নিষেধ আছে, তিনি বারবার নিষেধ করেছেন সুই কি ইলাজ যেন না দেওয়া হয়। মশাই বলেছে আজ ছুটি মিলবে, আমার ছুটি চাই। ইয়ে শরীর বিলকুল রদ্দি হো গয়া। শ্রদ্ধার প্রসন্নতায় মশাইয়ের মুখ উদ্ভাসিত হয়ে উঠল।
তিনি এবার হরেনের কাঁধে হাত দিয়ে বললেন, থাক হরেন, থাক, ছেড়ে দাও। হরেন শুদ্ধ হয়ে মহন্তের প্রায় নিথর দেহের দিকেই তাকিয়ে রইল। হরেন এই গ্রামের ছেলে, ডাক্তার সে হয়েছে, কিন্তু এই ধরনের মৃত্যুর অনেক গল্পই সে শুনেছে। আজও এখানে মৃত্যুকালে ওষুধ পাশে সরিয়ে রেখে মুখে শুধু দুধ গঙ্গা জল দেয়। আগেকার কালের আরও অনেক বিচিত্র গল্প সে শুনেছে, তবু আজকের এই মৃত্যু দৃশ্য তার কাছে নতুন এবং বিস্ময়কর। দীর্ঘকায় কঙ্কালসার মানুষটি নিথর হয়ে পড়ে আছে, শ্বাস যেন হচ্ছে, তার গতি অবশ্য মৃদু। হঠাৎ মনে হলো অত্যন্ত ক্ষীণভাবে ঠোঁট দুটি নড়ছে। ইঙ্গিত করে সে মশাইকে দেখালে। মশাই বললেন, ইষ্টনাম জপ করছেন, ভিতরে জ্ঞান আছে তো। গ্রহণীর রোগীর জ্ঞান শেষ পর্যন্ত থাকে। হরেন তর্ক করলে না, কিন্তু তর্ক আছে এখানে। মশাই বললেন, হাতের দিকে দেখো, মহন্তের হাতের আঙুল করজপের ভঙ্গিতে ধরা রয়েছে। ওদিকে শিষ্য ভোলানাথ এসে বললে, মশাই, তাহলে বের করি? হ্যাঁ, বের করবে বই কি। দেহ ছাড়বেন, এখন আর ঘর কেন, আকাশের তলায় মায়ের আঙিনায় নিয়ে যাওয়া হোক। বাইরে তখন অনেক লোক। সকালবেলায় মশায়ের নিদান কথা শুনে মহান্ত শিষ্য ভোলাকে বলেছিলেন, 2-3 गाँवेर हरिनाम के दल को खबर भेजो रे भोला, बोलो हमको आज छुट्टी मिलबे, जाएगा हम आज। तुम लोग भाई दल लेके आओ, नाम करो, वही सुनते सुनते हम जाएंगे। बंधन टूटेगा, भरोसा मिलेगा। মশাই নিজেই বেরিয়ে এসে বললেন, হরিবোল হরিবোল, ধরো ধরো, নাম ধরো, জয় গোবিন্দ। খোল করতাল বেজে উঠল। মশাই নিজেই এসে দাঁড়ালেন সর্বাগ্রে। সন্তর্পণে বহন করে এনে আকাশের তলায় দেবীর পাট অঙ্গনে মহান্তকে শুইয়ে দিলে সকলে। শ্বাস ঘন হয়ে উঠেছে। হরেন অভিভূতর মতন দাঁড়িয়ে রইল। চিকিৎসক হিসেবে তার চলে আসবার কথা একবারের জন্য মনে হলো না। মনটা যেন কেমন হয়ে গিয়েছে, বিচিত্র। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। আগামী পর্ব খুব শিগগিরই আসছে। আজকে পর্ব ভালো লাগলে জানাবেন, ভিডিওতে কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।